পরবর্তী স্লাইডে এখানে কি মেনশন করা আছে, লেনদেনের রেকর্ডিং। প্রথমে আমরা এই যে তথ্যটি এই নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে সেটি পড়ে দেখব। ভূমিকা। শেষ ইউনিটে আপনি অ্যাকাউন্টিংয়ের প্রাথমিক ধারণাগুলি সম্পর্কে শিখেছেন। ইউনিটে হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞানের নীতিমালা এবং হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করা হয়। যেমন পূর্বে আলোচনা করা হয়েছে, অ্যাকাউন্টিং হলো আর্থিক প্রকৃতির ব্যবসায়িক লেনদেন রেকর্ডিং, শ্রেণী বিভাগ এবং সংক্ষিপ্ত করার শিল্প। অ্যাকাউন্টিং জার্নাল এবং সহায়ক বই রেকর্ডিং প্রক্রিয়ার অধীনে রক্ষণাবেক্ষণ করা হয়। তো আসল হিসাব হিসেবে এখানে কি তথ্য দেওয়া আছে, এটি একটি প্রধান শ্রেণী বিভাগ যা সম্পদের প্রকৃত মূল্যকে হাইলাইট করে। এই অ্যাকাউন্টটি বিশেষ করে সম্পদের গতিবিধি নিয়ে কাজ করে। এটি একটি অ্যাকাউন্ট যা সম্পদের মূল্য এবং গতিবিধি প্রকাশ করে। যে কোনো লেনদেনের কারণে ফার্ম এবং অন্যান্য পক্ষের মধ্যেও বা অন্য পক্ষের মাধ্যমেও বা মধ্যেও ঘটে। এখানে আমরা মাধ্যমেও ঘটে বলতে পারি, এখানে আমরা মধ্যেও ঘটে বলতে পারি, কারণ আসল হিসেব এটি একটি মূল তথ্য যার সঙ্গে লেনদেনের রেকর্ডিংয়ের ভূমিকার সঙ্গে এটি একটি রিলেশন আছে। সে ব্যাপারে আমরা ডিটেলস জানতে পারবো, কিন্তু তার আগে আমরা জানবো যে লেনদেনের রেকর্ডিং এই তথ্যটির মানে আমরা কি বুঝলাম। রেকর্ডিং অফ ট্রানজ্যাকশনস হলো অ্যাকাউন্টিং প্রক্রিয়ার প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ বা স্টেপ। এতে ব্যবসার প্রতিদিনের আর্থিক লেনদেনগুলো সঠিকভাবে রেকর্ড করা হয়, যাতে পরে সেগুলো বিশ্লেষণও করা যেতে পারে এবং আর্থিক প্রতিবেদন তৈরি করা যেতে পারে বা তৈরি করা যায়। তো লেনদেনের রেকর্ডিংয়ের প্রক্রিয়া কি হতে পারে? লেনদেনের চিহ্নিতকরণ মানে আইডেন্টিফাইং দ্য ট্রানজ্যাকশন। প্রথমে ব্যবসায় যা ঘটে এবং সেই ঘটে যাওয়ার প্রতিটি লেনদেনও চিহ্নিত করতে হয়। তো লেনদেন হলো কি? অর্থনৈতিক কোনো ঘটনা, যেমন ক্রয় বিক্রয়, ব্যয়, আয় ইত্যাদি, যা ব্যবসার আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলে। এরপরে ভেরিফিকেশন অফ সোর্স ডকুমেন্টস, তার মানে লেনদেনের প্রমাণপত্র হিসেবে উৎস দলিল মানে সোর্স ডকুমেন্টস যাচাই করা হয় বা ইনভেস্টিগেট করা হয়, যেমন ইনভয়েস বা নগদ রসিদ মানে ক্যাশ রিসিপ্ট বা ভাউচার ইত্যাদি। এই দলিলগুলো লেনদেনের সঠিকতা নিশ্চিত করে। এরপরে জার্নাল লিপিবদ্ধকরণ মানে জার্নালাইজিং দ্য ট্রানজ্যাকশনস, মানে উৎস ও দলিলের ভিত্তিতে লেনদেনের প্রথম রেকর্ডটি জার্নাল নামে পরিচিত বইয়ে করা হয়। তো এখানে লেনদেনটি ডেবিট এবং ক্রেডিট হিসেবেও লিপিবদ্ধ করা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যদি কোম্পানি নগদে একটি মেশিন ক্রয় করে, তাহলে জার্নালে মেশিন অ্যাকাউন্ট ডেবিট হবে এবং নগদ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তারপরে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে লেজারে পোস্টিং মানে পোস্টিং টু দ্য লেজার। তো জার্নালে লিপিবদ্ধকরণের পর লেনদেনটি লেজারে পোস্ট করা হয়। লেজার হলো প্রতিটি অ্যাকাউন্টের একটি পৃথক রেকর্ড, যেখানে নির্দিষ্ট অ্যাকাউন্টের ডেবিট এবং ক্রেডিট এন্ট্রিগুলি লিপিবদ্ধ করা হয়। তো প্রতিটি অ্যাকাউন্টের লেজার তালিকা তৈরি করা হয় এবং এর মাধ্যমে ব্যবসার আর্থিক অবস্থার বিস্তারিতর জন্য পাওয়া যায়। তো প্রিপেয়ারিং দ্য ট্রায়াল ব্যালেন্স হিসেবে কী বলতে পারি, লেজার পোস্ট করার পর প্রতিটি অ্যাকাউন্টের সমাপ্তি ব্যালেন্স মানে ক্লোজিং ব্যালেন্স নিয়ে একটি ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয়। এটি ডেবিট ও ক্রেডিট ব্যালেন্সের মধ্যে সামঞ্জস্য পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়। তো এরপরে ফাইন্যান্স স্টেটমেন্ট হিসেবে কী বলতে পারি, ট্রায়াল ব্যালেন্সের ভিত্তিতে ব্যবসা আর্থিক প্রতিবেদনগুলি, যেমন আয় বিবরণী মানে ইনকাম স্টেটমেন্ট, স্থিতিপত্র মানে ব্যালেন্স শিট এবং নগদ প্রবাহ বিবরণী মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়। তো এই প্রতিবেদনগুলি ব্যবসার আর্থিক স্বাস্থ্য এবং কার্যক্রমের উপর বিশ্লেষণ প্রদানের জন্য ব্যবহৃত হয়। তো এখানে আমরা এটাও বলতে পারি যে আসল হিসাব হিসেবে আমরা এখানে এটাও বলতে পারি যে এটির সঙ্গে কি লিঙ্ক আছে। এটির সঙ্গে লিঙ্ক এটাই আছে যে প্রতি
চুক্তি লেনদেন সঠিক এবং নির্ভুলভাবে রেকর্ড করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুল রেকর্ডিংয়ের ফলে ভুল আর্থিক তথ্য পাওয়া যেতে পারে যা ব্যবসার সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে। তো এখানে আমরা লেনদেনের রেকর্ডিং একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এটি নিশ্চিত করে যে ব্যবসার সমস্ত আর্থিক তথ্য একটি নিয়মিত এবং সঠিক ভিত্তিতে রাখা হয়। তো রিয়েল অ্যাকাউন্ট মানে আসল হিসেবে বা আসল হিসেবে আমরা এখানে কি বলতে পারি, এটি হলো অ্যাকাউন্টিংয়ের একটি মৌলিক ধারণা যা মূলত ব্যবসার সম্পদ এবং দায়ের লেনদেনকে রেকর্ড করে। এটি ব্যক্তিগত বা নমিনাল অ্যাকাউন্টের থেকে আলাদা, কারণ এতে স্থায়ী সম্পদ দায় এবং মূলধনের সঙ্গে সম্পর্কিত লেনদেনগুলো অন্তর্ভুক্ত থাকে। তো এর বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি কি, মানে আসল হিসাবে বৈশিষ্ট্য হিসেবে কি বলতে পারি, সম্পদ ও দায়ের হিসাব মানে আসল হিসাব মূলত স্থায়ী সম্পদ মানে রিয়েল অ্যাকাউন্ট, যেমন জমি বা মেশিন আসবাবপত্র, এবং দায়ের যেমন ব্যাংক ঋণ ক্রেডিটর হিসাবেও সাথে আমরা এটা সম্পর্কিত করতে পারি। এছাড়াও মূলধন অ্যাকাউন্টটা আসল হিসেবে আমরা অধীনে ফেলতে পারি। তো ব্যালেন্স বহন করে মানে আসল হিসেবের ক্ষেত্রে অ্যাকাউন্টের ব্যালেন্স পরবর্তী সময়ের জন্য বহন করা হয়। উদাহরণস্বরূপ আমরা ব্যালেন্স শিটে উল্লেখিত স্থায়ী সম্পদের মূল্য 1 বছর থেকে পরবর্তী বছরেও থাকে। ডেবিট ও ক্রেডিটের নিয়ম হিসেবে আমরা আসল হিসাব ক্ষেত্রে যা আসে তা ডেবিট এবং যা হয় তা ক্রেডিট, মানে যা আসে তা ডেবিট বা যা যায় তা ক্রেডিটও করা হয়। তো এখানে আমরা ব্যালেন্স শিটে প্রদর্শন হিসেবে বলতে পারি আসল হিসেবের ব্যালেন্স বা আসল হিসেবে ব্যালেন্স শিটে প্রদর্শিত হয় যা ব্যবসার আর্থিক অবস্থাকে প্রতিফলিত করে। তো এখানে আমরা সংক্ষেপে বলতে পারি যে আসল হিসেব হলো সেই অ্যাকাউন্টগুলো যা ব্যবসার স্থায়ী সম্পদ এবং দায়ের লেনদেন রেকর্ড করে এবং এই হিসেবগুলোর ব্যালেন্স শিটে প্রদর্শিত হয়। এটি অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ ধারণা যা ব্যবসার আর্থিক অবস্থাকে বোঝাতে সহায়ক। তো এটি হলো এই তথ্য যেই তথ্যটি আমরা এই নির্দিষ্ট স্লাইড থেকে জানতে পারলাম। এরপরে আমরা যাব পরবর্তী স্লাইডে। এখানে মেনশন করা আছে নামমাত্র হিসেব। প্রথমে আমরা নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি লেখা আছে সেটি আগে আমরা পড়ে দেখব। এটি একটি অ্যাকাউন্ট যা খরচ করা বা অর্জিত আয়ের পরিমাণ নিয়ে কাজ করে। এতে এন্টারপ্রাইজের সমস্ত ব্যয় এবং ক্ষতির পাশাপাশি আয় এবং লাভ অন্তর্ভুক্ত রয়েছে। এই নামমাত্র অ্যাকাউন্ট খরচ এবং আয় রেকর্ড করে যা নিকট ভবিষ্যতে পাঠানো হয় না। ট্রায়াল ব্যালেন্স মানে তৃতীয় পর্যায় হলো অ্যাকাউন্টিং ব্যালেন্সের স্টেটমেন্ট মানে সারাংশ এবং নির্দিষ্ট অ্যাকাউন্টিং সময়ের জন্য তাদের নাম প্রস্তুত করা যা ট্রায়াল ব্যালেন্স নামে পরিচিত। ট্রায়াল ব্যালেন্স হলো অ্যাকাউন্টিং ব্যালেন্স এবং তাদের নামের তালিকা নির্দিষ্ট সময়ের মধ্যে এন্টারপ্রাইজের যা জার্নাল এন্ট্রিগুলির মধ্যে বিভিন্ন সুজম লেজারের অ্যাকাউন্টে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স অন্তর্ভুক্ত করে। তো এই নির্দিষ্ট তথ্যটি পড়ে আমরা কি জানতে পারলাম? নামমাত্র হিসেব বলতে সাধারণতভাবে এমন কিছু বোঝানো হয় যা বাস্তবতার সাথে পুরোপুরি মেলে না বা যা কেবলমাত্র শোভাবর্ধন বা প্রাতিষ্ঠানিক প্রয়োজন মেটানোর জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কোনো একটি কোম্পানির রিপোর্ট বা অডিট শুধুমাত্র নিয়ম মেটানোর জন্য হয় কিন্তু বাস্তব পরিস্থিতির সাথে সম্পর্কিত না হয় তবে সেটা নামমাত্র হিসেব বা নামমাত্র হিসেবে গণ্য করা হতেও পারে। তো নামমাত্র হিসেব বলতে সাধারণত বোঝানো হয় একটি হিসেব বা রিপোর্ট যা কোনো কার্যকরী বা বাস্তব প্রকৃতির পরিবর্তে শুধুমাত্র কাগজে কলমে তৈরি করা হয়েছে। এটি সাধারণ নিয়ম নীতি অথবা প্রাতিষ্ঠানিক প্রয়োজন মেটানোর জন্য করা হয় এবং প্রকৃত পরিস্থিতির বা বাস্তবতার প্রতিফলনও করতে পারে। তো এ ধরনের হিসাবের মূল উদ্দেশ্য হতে পারে নিয়ম মেটানো, সততার বজায় রাখা এবং প্রাতিষ্ঠানিক প্রয়োজন। তো প্রকৃত বাস্তবতা অথবা কার্যকরী পরিবর্তনের জন্য এটি একটি নামমাত্র হিসেব অনেক সময় অকার্যকরও হতে পারে। তো নিয়ম মেটানো মানে আমরা কি বলতে পারি? সরকারি বা প্রতিষ্ঠানের নিয়ম মেটানোর জন্য বা একটি নীতির
আনুষ্ঠানিকতা বজায় রাখার জন্য তৈরি করা। সততার বজায় রাখা মানে প্রকৃত বা সঠিক রিপোর্ট প্রদান না করলেও কিছু জায়গায় এটি সততা বা সঠিকতা বজায় রাখার মতো মনে হতে পারে। এবং প্রাতিষ্ঠানিক প্রয়োজন মানে কি বুঝি? কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক প্রয়োজন বা উদ্দেশ্য পূরণের জন্য। তো এই নির্দিষ্ট স্লাইডটি বলে আমরা এটাই জানতে পারলাম। এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে।